মিসের দেশে বাড়ি কোথায়? বাগেরহাট। আমার বাবা বাড়ি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আজকে আমরা পড়ছি অনার্সের ভিডিও। হ্যাঁ, আজকে আমরা শুরু করব ডিমান্ড ফোরকাস্টিং। ডিমান্ড ফোরকাস্টিং জিনিসটার অর্থটা কি? ডিমান্ড ফোরকাস্টিং হচ্ছে প্রসেস অফ এস্টিমেটিং ফিউচার কাস্টমার ডিমান্ড। কোনো কিছু ফিউচার কি হবে সেটা কি করা, প্রেডিক্ট করা, তাই না? যে ফিউচার কি হবে সেটা হচ্ছে প্রেডিক্ট করা। তাহলে ফোরকাস্টিং হচ্ছে ফিউচারে কি হবে প্রেডিক্ট করা। কিভাবে আমরা প্রেডিক্ট করি? আমরা প্রেডিক্ট করতে পারি হিস্টোরিক্যাল ডেটার উপর বেস করে, স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করে, আর কি করতে পারি আমাদের এক্সপেরিয়েন্স ইউজ করে, রাইট? এগুলো ইউজ করে আমরা কি করি, প্রেডিক্ট করি বা ফোরকাস্ট করি। এই তিনভাবেই তো করা যায়, যে আগে কি হয়েছিল, এক্সপেরিয়েন্স কাউকে জিজ্ঞেস করতে পারি কি হতে পারে, আর স্ট্যাটিস্টিক্যাল টুলসগুলো ইউজ করতে পারি। আমরা কি কি স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করা শিখেছি ক্লাস টেস্টে? আমরা কোন কোন স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করছি? দুই একটা নাম বলে। এক্সপোনেনশিয়াল স্মুথিং মেথড, তাই না? আচ্ছা, তারপরে আমরা রিগ্রেশন অ্যানালাইসিস ইউজ করতে পারি। এইভাবে কি করতে পারি আমরা, হ্যাঁ, কোরিলেশন। এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টুলস যেগুলো ইউজ করে আমরা ফোরকাস্ট করতে পারি। ফোরকাস্টটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ ফোরকাস্টিংটা আমরা কি করি? কোয়ান্টিটেটিভ ফোরকাস্টিংটা আমরা নাম্বার ইউজ করে করি, মানে যে সমস্ত ক্ষেত্রে আমাদের হাতে নাম্বার থাকে আমরা নাম্বারগুলো ইউজ করে কোয়ান্টিটেটিভ টেকনিক্সগুলো ইউজ করি বা কোয়ান্টিটেটিভ জিনিসগুলো ফোরকাস্টিং করি। কিন্তু সব ক্ষেত্রে তো আমাদের কাছে নাম্বার থাকে না, বা সব জিনিসের নাম্বার অ্যাভেলেবেল না যে আমরা নাম্বার ইউজ করে ফোরকাস্ট করবো, কেমন? তখন আমরা কি করি, কোয়ালিটেটিভটা ইউজ করি। এখন কোয়ালিটেটিভ জিনিসটা কি, যেটা দিয়ে আমরা ফোরকাস্ট করতে পারি? এখানে আমরা নাম্বার ইউজ করতে পারবো না, অন্য কিছু ইউজ করতে পারবো। তাহলে সেই অন্য কিছুটা কি, যেটা দিয়ে আমরা কোয়ালিটেটিভ ফোরকাস্টিংটা করবো? কোয়ালিটেটিভ ফোরকাস্টিংটা দুই রকম, একটা হচ্ছে ডেলফি টেকনিক, একটা হচ্ছে এক্সপার্ট টেকনিক। এই দুইটার আমি যেগুলো লিখেছি এখানে সেগুলো হচ্ছে স্টেপ, কোনটার পর কোনটা আসবে। আপনারা যখন লিখবেন তখন স্টেপ কখনো এটা এরকম না যে এটা 1 2 3 4 নাম্বার পয়েন্ট, আমি এইটা এখানে দিয়ে দিলাম বা এইটা এখানে দিলাম। স্টেপ কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফারহানের কাছে এখান থেকে আমি আরো কিছু প্রনাউন্সিয়েশন জিজ্ঞেস করবো যেটা আসলে একটু ডিফিকাল্ট। হ্যাঁ, মানে এটা একরকম, যেমন এটা জিজ্ঞেস করবো ফারহানকে, যেটা স্পেলিংটা একরকম। হ্যাঁ, আইটারেটিভ না, ইটারেটিভ হ্যাঁ, ইটারেটিভ ইটারেটিভ ইটারেটিভ, এই তো বলছি, এটা স্পেলিংটা একরকম কিন্তু এটার উচ্চারণটা একরকম আছে। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। ডেলফি টেকনিক আর এক্সপার্ট ওপিনিয়ন। এক্সপার্ট ওপিনিয়নটা ইজি, এটা আগে বলি। হ্যাঁ, এক্সপার্ট ওপিনিয়ন কি? এক্সপার্টদের ওপিনিয়ন নেওয়া, সোজা কথা। তাহলে নেওয়ারও তো একটা স্টেপ আছে। প্রথমে কি করতে হবে, আমাদেরকে এক্সপার্ট সিলেক্ট করতে হবে। এক্সপার্ট সিলেক্ট করার আগে আমাদের দেখতে হবে যে সিনারিও কি, তাই না? আমি যখন ওয়েদার নিয়ে কোনো ফোরকাস্টিং করব তখন ওয়েদার রিলেটেড যারা এক্সপার্ট তাদেরকে সিলেক্ট করতে হবে। যদি আমি সিনারিও করি যে ভারতের সাথে বাংলাদেশের যে সীমানা আছে সেটা নিয়ে কোনো আলোচনা, তখন ওই রিলেটেড। যদি আমরা ভারতের সাথে বাংলাদেশের যে নদীগুলো সংযুক্ত আছে, পানি বন্টন নিয়ে একটা সিনারিও করি, তাহলে নদী বিশেষজ্ঞ, তাই না? জলবায়ু যারা বিশেষজ্ঞ, যারা আবহাওয়াবিদ, তারপরে কি লাগবে, যারা পলিসিগুলা দেখে, হ্যাঁ, তারপরে এখানে তো আপনার লয়ারও লাগবে, কারণ চুক্তির ব্যাপার আছে। তো এক্সপার্ট সিলেক্ট করার প্রথম ধাপটা হচ্ছে, প্রথমে আমরা দেখবো সিনারিওটা কি আমাদের, হ্যাঁ, আমাদের কিসের উপর বেস করে ফোরকাস্ট করতে হবে, সেই রিলেটেড এক্সপার্ট আমরা কি করবো, সিলেক্ট করবো, তাই না? প্রথম ধাপ হচ্ছে আইডেন্টিফাই রেলিভেন্ট এক্সপার্ট। দেন কি করবো, কন্ডাক্ট ইন্টারভিউস অ্যান্ড গ্যাদার ইনসাইট। তো যে এক্সপার্ট আমরা ঠিক করবো ওদেরকে কি করবো, আমরা বিভিন্ন ইন্টারভিউ নিব বা কোশ্চেনিয়ার দিব, কোশ্চেনিয়ার দিয়ে এটা সলভ করতে বলবো। তারপরে সিনথেসাইজ দ্য ফাইন্ডিংস। এটা প্রনাউন্সিয়েশন করান তো ফারহান। সিনথেসাইজ, আচ্ছা, সিনথেসাইজ দ্য ফাইন্ডিংস মানে এই যে তারা এগুলো তাদের ইন্টারভিউ দিল বা তাদের ওপিনিয়নগুলো দিল, সেটাকে সমন্বয় করবো বা একটা সামারি বানাবো, ওকে? দেন আমরা কি করবো, সেটা ইমপ্লিমেন্ট করবো। সেটা আমরা মানে যেটা আমরা ডিসিশন নিয়েছি সেটা আমরা কাজে দেখাবো, ইমপ্লিমেন্ট করবো। ইমপ্লিমেন্ট করবো এবং ফিডব্যাক নেব সাথে, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ফিডব্যাক একসাথে। ইমপ্লিমেন্ট করার পর সেখানে কি সমস্যা হচ্ছে, ভালো না খারাপ, সেটার একটা ফিডব্যাক নেব। ফিডব্যাক নিয়ে দেন আমরা একটা আউটকাম তো পাবো, তাই না? সেই আউটকামটা আমরা লিখবো। তাহলে এটা
হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন, এইটা খুব ইজি, হ্যাঁ, এবং এটা লেস ফর্মাল দ্যান ডেলফি মেথড। আর এক্সপার্ট ওপিনিয়নের আরেকটা জিনিস হচ্ছে এই যে এক্সপার্টদেরকে আমরা সিলেক্ট করবো না, এরা হতে হবে খুব নোন ফেস, মানে যাদেরকে সবাই চেনে, হ্যাঁ। এটাই হচ্ছে ডেলফি টেকনিক আর এক্সপার্ট ওপিনিয়নের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স। আপনার এই এক্সপার্টরা হতে হবে নোন ফেস, মানে যাদেরকে সবাই চেনে। এখন আমরা ল রিলেটেড যদি কোনো এক্সপার্ট নেই, তাহলে আমরা আসিফ নজরুলের নাম বলতে পারি, তাই না? বা আমরা অন্য সিনারিওতে যদি ধরুন আমরা যদি কোনো এমন একটা সিনারিও নেই যে আমরা এডুকেশন পলিসির উপর কিছু একটা ফোকাস্ট করব, দেন এইটার উপর শিক্ষাবিদ যাদেরকে সবাই চেনে এরকম কাউকে আমরা সিলেক্ট করব এক্সপার্ট ওপিনিয়নের ক্ষেত্রে, এবং ওদেরকে আমরা একবারই ইন্টারভিউ নেব, একবারই কোশ্চেন করব, এবং ওই ইন্টারভিউ বা কোশ্চেনের উপর ডিপেন্ড করে আমরা কি করব, আমাদের এইটা করব। এখন আমরা এক্সপার্ট ওপিনিয়ন কিভাবে ইমপ্লিমেন্ট করি এটা আমরা একটা রিয়েল লাইফ সিনারিও দিয়ে দেখব, যে আমরা এক্সপার্ট কিভাবে নিব, তাদেরকে আমরা কি কোশ্চেন করব, তাদের কোশ্চেনগুলো আমরা কিভাবে সামারাইজ করব, এটা আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখব। দেন আসেন ডেলফি টেকনিক। এটারও প্রথম ধাপটা কিন্তু এটার সাথে মিল, তাই না? কিন্তু একটা ব্যাপার এখানে আছে, এখানে যেমন সব নোন ফেস নিতে হতো না এক্সপার্ট ওপিনিয়নে, ডেলফি টেকনিকে আপনার সব নোন ফেস নেওয়ার দরকার নেই। আপনি এক্সপার্ট নেবেন, ওই লাইনে যারা এক্সপার্ট তাদেরকে নেবেন, নট নেসেসারি তাদের একদম নোন ফেস হতে হবে, কিন্তু এক্সপার্ট ওপিনিয়নে সাধারণত যাদেরকে সবাই চেনে এরকম কাউকে নেওয়া হয়। আর এখানে ধরে আমি নিব আমার লয়ারের এক্সপার্ট লাগবে, আমি সুপ্রিম কোর্ট থেকে নিলাম, জাজ কোর্ট থেকে নিলাম, নট নেসেসারি আসিফ নজরুলকে নিতে হবে, হ্যাঁ, এরকম ডেলফি টেকনিক। আপনি নামি বেনামি নিতে পারবেন, বাট ওই লাইনে তার এক্সপার্টিস থাকবে। দেন এখানে কোশ্চেনিয়ার হচ্ছে কন্ডাক্ট ইন্টারভিউ, কেমন? কিন্তু এখানে দেখেন কি ইনিশিয়াল কোশ্চেনিয়ার রাউন্ড 1, মানে এখানে কোশ্চেন করা হবে কিন্তু বারবার বারবার বারবার। রাউন্ড 1 এ কোশ্চেন করা হবে, রাউন্ড 1 এর কোশ্চেনে ওরা অ্যানসার করলো, তো এইটাকে নিয়ে আপনি কি করবেন, অ্যানালাইসিস অফ রেসপন্সেস, ওদের অ্যানসারগুলোকে অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে ওরা যে অ্যানসারগুলো দিয়েছে ওই অ্যানসারের উপর আবার কোশ্চেন তৈরি করবেন। রাউন্ড 2, ঠিক আছে? তারপরে আমাদের আসবে ইডি রেটিং। ইডি রেটিং এটা হচ্ছে সব ড উচ্চারণ হবে, টি না, টি উচ্চারণ হবে না, ইডি রেটিং, ইডি রেটিং, হ্যাঁ, পুনরাবৃত্তিমূলক। আপনারা ইডি রেটিংটা যদি আপনাদেরকে বদার করে আপনারা ফ্রিকোয়েন্ট লিখতে পারেন, বারবার, ঠিক আছে? ইটারেটিভ রাউন্ডস 3, মানে এই সেকেন্ড রাউন্ড, ইটারেটিভ রাউন্ডস 3 মানে এই সেকেন্ড রাউন্ডের কোশ্চেনিয়ারটা আবার অ্যানালাইসিস হবে, অ্যানালাইসিস হয়ে আবার হবে, মানে একই জিনিস। এই যে এখানে এই জিনিসটা হচ্ছে না, কোশ্চেনিয়ার আমরা করেছি, অ্যানালাইসিস করেছি রেসপন্সগুলোকে, এটার উপর আবার কোশ্চেন করেছি, এই জিনিসটা রিপিট হতে থাকবে। এটা রাউন্ড 3, রাউন্ড 4 হতে পারে, 5 হতে পারে। কতক্ষণ এটা চলতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত আমরা কনসেনসাস এন্ড ফাইনাল রিপোর্ট একটা জায়গায় ঐক্যমতে না পৌঁছাবো। কনসেনসাস মানে কি? এখানে ঐক্যমত, ঠিক আছে? আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। আমাদের এখানে এখন আমাদের জাতীয় ইস্যুতে কোন বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে হবে? নির্বাচন ইস্যুতে ঐক্যমতে পৌঁছাতে হবে। তাহলে এটা আমরা এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে পারবো না। এই সিনারিওতে আমাদের ডেলফি টেকনিক লাগবে। ছাত্র আন্দোলন করা যাবে না, না, আমি বলছি জাতীয় ইস্যুতে আমাদের ডেলফি টেকনিক ইউজ করতে পারি। এটা কি আপনি সবকিছু নিউমেরিক্যাল পাবেন? সবকিছু নিউমেরিক্যাল পাবেন না। এই নির্বাচন ইস্যুটা আমাদের কোন মেথড দিয়ে আগাতে হবে যদি আমরা ফোরকাস্টিং করতে চাই? ঠিক আছে? আচ্ছা, তারপর কি করতে হবে? আমাদের যখন আমরা ঐক্যমতে পৌঁছাবো তখন একটা ফাইনাল রিপোর্ট তৈরি করব এবং এই ফাইনাল রিপোর্টটা থেকে আমরা আউটকামটা পাবো। তাহলে আমরা দুটো সিনারিও দেখি, হ্যাঁ, রিয়েল লাইফ এক্সাম্পল। ডেলফি টেকনিক আর একটা ডেলফি টেকনিকটা আগে শেষ করি। আচ্ছা, এক্সপার্ট ওপিনিয়ন। আচ্ছা, এক্সপার্ট ওপিনিয়নের আমি একটা সিনারিও দিচ্ছি। সিনারিওটা হচ্ছে একটা স্কুল চাচ্ছে যে ডিজিটাল লিটারেসি কারিকুলামটা স্কুলে কি করবে? ইমপ্লিমেন্ট করবে। ডিজিটাল লিটারেসি কারিকুলাম ইমপ্লিমেন্ট করবে। তাহলে ওরা কোন কোন এক্সপার্ট সিলেক্ট করবে আপনারা বলেন তো? আমি বলি, যেমন এডুকেশন পলিসি মেকারস এদেরকে সিলেক্ট করবে, ডিজিটাল লার্নিং স্পেশালিস্ট এদেরকে সিলেক্ট করবে, আইটি প্রফেশনালস অ্যান্ড টিচার্স এক্সপেরিয়েন্সড ইন ইন্টিগ্রেটিং টেকনোলজি ইনটু ক্লাসরুমস। এরকম কয়েকজন নিয়ে একটা প্যানেল বানাবে। হ্যাঁ, এরা হচ্ছে
এদেরকে আমরা সিলেক্ট করবো। দেন এরা কি করবে? এরা সবাইকে কিছু কোশ্চেন দিতে হবে, তাই না? যে আমরা কি কোশ্চেন, যেমন আমরা কোশ্চেন দিতে পারি যে হোয়াট কি ডিজিটাল স্কিলস শুড বি ইনক্লুডেড ইন দ্য কারিকুলাম ফর স্টুডেন্টস এজড 12 to 18। 12 to 18 এজের স্টুডেন্টদের কি ডিজিটাল স্কিল থাকতে হবে, কি কি ডিজিটাল স্কিল ওদের আমাদের থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোন কোন স্পেসিফিক না, কোন কোন ডিজিটাল স্কিল এই এজের স্টুডেন্টদের থাকতে হবে। তারপর আরেকটা কোশ্চেন দেবো, ওই প্যানেলকে আমরা এই কোশ্চেনগুলো দিব, কেমন? যে হাউ ক্যান উই ব্যালেন্স থিওরিটিক্যাল নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আরেকটা কোশ্চেন দিতে পারি, what tools and resources should be used to make learning engaging and effective। আরেকটা কোশ্চেন দিব, how can the curriculum address online safety and digital ethics। এই চারটা কোশ্চেন আমরা ওই প্যানেলটাকে দিলাম। এখন ওরা কি করবে? ওরা কিছু অ্যান্সার দিবে না? তো আমরা কিছু স্যাম্পল অ্যান্সার দেখি যে ওরা কি অ্যান্সার দিতে পারে। যেমন এডুকেশন পলিসি মেকাররা বলতে পারে ইনক্লুড critical topics like coding, online collaboration, media literacy। ওই যে বললাম কোন স্কিল থাকতে হবে 12 থেকে 18। তো এডুকেশন পলিসি মেকাররা কিছু স্কিলের নাম বললো, যে কোডিং, অনলাইন কোলাবোরেশন, মিডিয়া লিটারেসি। তারপরে বললো যে অ্যালাইন দ্য কারিকুলাম উইথ ন্যাশনাল এডুকেশন স্ট্যান্ডার্ড। এটা একটা স্যাম্পল অ্যান্সার দিল। কারা দিল? এডুকেশন পলিসি মেকার। ডিজিটাল লার্নিং স্পেশালিস্ট ওরা কি বললো? স্যাম্পল বললো যে emphasize hand-on projects like creating website or apps or foster problem-solving skills। তাহলে যারা ডিজিটাল লার্নিং স্পেশালিস্ট তারা অ্যাডভাইস করলো যে কি ওয়েবসাইট আর অ্যাপসে ওদের স্কিল থাকতে হবে, অ্যাপস তৈরিতে। ইনকর্পোরেট গেমিফাইড লার্নিং প্ল্যাটফর্মস টু মেনটেন দ্য স্টুডেন্ট ইন্টারেস্ট। আরও ওরা একটা কি ওপিনিয়ন দিল যে কিছু গেমিফাইড প্ল্যাটফর্ম, মানে ওরা গেমের মাধ্যমে শিখবে। এরা এটা এই ওপিনিয়নটা কারা দিল? ডিজিটাল লার্নিং স্পেশালিস্ট। আচ্ছা, আইটি প্রফেশনালসরা কি বললো? আইটি প্রফেশনালসরা বললো টিচ ফাউন্ডেশনাল স্কিলস সাচ এস সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যান্ড ইউজিং প্রোডাক্টিভিটি টুলস লাইক স্প্রেডশিট, প্রেজেন্টেশন সফটওয়্যার। তাহলে দেখলেন এক একটা প্যানেল কিন্তু এক একটা মত দিল। এখন আপনার কি করতে হবে? ও এক্সপেরিয়েন্স টিচাররা কি মত দিল দেখি। এক্সপেরিয়েন্স টিচাররা বললো স্টার্ট উইথ ডিজিটাল বেসিক্স ফর লেস টেক সেভি স্টুডেন্টস। যারা একটু কম জানে তাদের জন্য বেসিক ক্লাস ইন্ট্রোডিউস করা। লেস টেক সেভি স্টুডেন্টস মানে যারা টেকনোলজি সম্পর্কে একটু কম জানে। তাহলে এই যে অ্যান্সারগুলো আসলো এগুলো হচ্ছে স্যাম্পল অ্যান্সার, ঠিক আছে? তারপরে আমরা কি করব? এইগুলোকে আমরা সব সিনথেসাইজ করব। সিনথেসাইজ মানে সমন্বয় করব। সমন্বয় করে আমরা একটা মডিউল দাঁড় করালাম। কি মডিউল দাঁড় করালাম? যে বেসিক ডিজিটাল স্কিল কি থাকতে হবে? টাইপিং, ফাইল ম্যানেজমেন্ট, ইন্টারনেট নেভিগেশন। দেন অ্যাডভান্স টপিকস কি শিখবে? কোডিং, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড এআই কনসেপ্টস। ডিজিটাল সিটিজেনশিপ, এখানে ওরা কি শিখবে? এটা কিন্তু কোর মডিউল, হ্যাঁ, যে কি কি ওদের থাকতে হবে। এই সবার ওপিনিয়ন কি করলাম আমরা? সিনথেসাইজ করে বের করলাম যে ডিজিটাল সিটিজেনশিপে কি থাকতে হবে? অনলাইন সেফটি, এথিক্স অ্যান্ড ম্যানেজিং আ ডিজিটাল ফুটপ্রিন্ট। তাহলে এটা একটা মডিউল তৈরি হয়ে গেল সবার এক্সপেরিয়েন্সের উপর বা অ্যান্সারের উপর ভিত্তি করে। এরপর আরও কি আমরা এখানে সিনথেসাইজ করবো যে কি টুলস লাগবে আমাদের, কেমন? Tools recommended include open source software for cost efficiency। কিছু এমন সফটওয়্যার লাগবে যেগুলো কস্ট এফিশিয়েন্ট। আর কি লাগবে আমাদের? গুগল ক্লাসরুম, তাই না? এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার জন্য তো আমাদের প্রথমে আমরা কোর মডিউল দাঁড় করালাম যে আমাদের কি কি স্কিল লাগবে। দেন আমরা কি এই স্কিলগুলোকে আয়ত্ত করতে গেলে আমাদের কি কি টুলস লাগবে সেটাও আমরা কি করলাম? সিনথেসাইজ করলাম। কিছুর উপর বেস করে, এদের ওপিনিয়নের উপর বেস করে, কেমন? এরপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ফিডব্যাক। এগুলো হয়ে গেল। এখন আমরা ক্লাসরুমে এটাকে ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করে আমরা ফিডব্যাক নিব, স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক নিব, টিচারদের কাছ থেকে ফিডব্যাক নিব, গার্জিয়ানের কাছ থেকে ফিডব্যাক নিব। নেওয়ার পর আমরা কি করব? একটা এটাকে ইমপ্লিমেন্ট করব। দ্য এক্সপার্ট ড্রাইভিং কারিকুলাম ইজ ইমপ্লিমেন্টেড সাকসেসফুলি, equipping students with vital digital skills and ensuring the learning process। এভাবে আমরা এখন ইমপ্লিমেন্ট করার একটা কিন্তু প্রসেস আছে। আমরা এখন সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত নিয়ে ইমপ্লিমেন্টটা কিন্তু একবারে সবার উপর করে না। সবসময় যে কোনো সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করার জন্য একটা পাইলট প্রজেক্ট করা। আপনারা কি পাইলট প্রজেক্ট সম্পর্কে অবহিত কেউ? ছোট একটা গ্রুপের উপর ইমপ্লিমেন্ট করে। প্রথমে একটা স্কুলের উপর করবে, একটা স্কুলের উপর করবে, অথবা একটা স্কুলের যে কোনো একটা ক্লাসরুমের একটা সেকশনের উপর করবে। দেন যদি দেখে যে না এটা ইফেক্টিভ হচ্ছে
হচ্ছে এটা আসলে যেভাবে থিওরিটিক্যালি লেখা আছে প্র্যাকটিক্যালি এটা করা সম্ভব তখনই সব স্কুলে এটা করবে বা অনেক সময় করে কি একটা সিটিতে হয়তো ঢাকা সিটিতে ইমপ্লিমেন্ট করলো ঢাকা সিটি সাকসেসফুল হলো দেন পুরো বাংলাদেশে হলো তো পাইলট প্রজেক্ট হচ্ছে যে কোনো একটা স্মল গ্রুপের উপর কোনো ডিসিশনকে ইমপ্লিমেন্ট করে ফিডব্যাক নিয়ে দেখা দেন ওখানে সাকসেসফুল হলে পুরোটা ইমপ্লিমেন্ট করা তাহলে এটা হচ্ছে এক্সপার্ট ওপিনিয়নের একটা কি বললাম আমি রিয়েল লাইফ সিনারিও কেমন যে কিভাবে এক্সপার্ট ওপিনিয়ন ইমপ্লিমেন্টেশন হয় এখন আসেন যেটা এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে হবে সিনারিও সেটা ডেলফি টেকনিকের দরকার নেই একটা এডুকেশন কি করব আমরা নতুন একটা কারিকুলাম আমরা ইন্ট্রোডিউস করব সেটার জন্য আমাদের ডেলফি টেকনিকের দরকার নাই এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে করা সম্ভব তাহলে ডেলফি টেকনিকের একটা সিনারিও আমরা বলি যে এখন আমি যেটা বললাম এই যে আমি আনসারটা লিখলাম বা আপনাদেরকে এক্সপ্লেন করলাম যে স্টেপ বাই স্টেপ আসবে কোশ্চেন কি হবে ওরা কি স্যাম্পল অ্যান্সার দেবে সেটা নট নেসেসারি আমি যেভাবে এখানে লিখে রেখেছি সেভাবে আপনাদের লিখতে হবে আপনারা একটা সিনারিও নিজে থেকে বানাতে পারেন অথবা আমার নেওয়া সিনারিওটাও নিতে পারেন কোশ্চেনগুলো আপনারা আপনাদের মতো করে সেট করলেন আবার যে স্যাম্পল অ্যান্সারগুলো লিখতে হবে সেই স্যাম্পল অ্যান্সারগুলো আপনি আপনার মতো করে লিখতে পারেন এখানে জাস্ট রেলিভেন্ট হলেই হবে এটাকে হুবহু মুখস্থ করার দরকার নেই কিন্তু এই পুরো স্টেপটা নিয়ে একটা ব্রড কোশ্চেন আসবে সেখানে 10 মার্কস থাকবে যে ডেমনস্ট্রেট অ্যান এক্সপার্ট ওপিনিয়ন টেকনিক যদি আমি বলি যে এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দাও বা ডেমনস্ট্রেট করো একটা এক্সপার্ট ওপিনিয়ন টেকনিক তখন আপনারা একটা সিনারিও সিলেক্ট করবেন সিনারিও সিলেক্ট করে সিনারিওটাকে এই স্টেপগুলোর মধ্যে ফেলবেন ফেলে আপনারা লিখবেন তো আমি যে ডেমো অ্যান্সারটা এখানে আপনাদেরকে প্রোভাইড করেছি আপনারা এটা পোর্টালে পাবেন ডেমো অ্যান্সারটা আপনারা হুবহু লিখতে পারেন বা আপনারা নতুন কোনো সিনারিও নিতে পারেন অথবা আমার ডেমোটা ইউজ করে ভিতরে আপনারা চেঞ্জ করতে পারেন কোশ্চেন এবং স্যাম্পল অ্যান্সার যে কোনো একটা পার্টি তো হ্যাঁ যে কোনো একটা ভালো করে শিখবেন পরীক্ষার জন্য ঠিক আছে যাতে এটাও 10 মার্কসের একটা ডেমনস্ট্রেট করতে বলতে পারি আমি এটাও 10 মার্কসের বলতে পারি আমি হয়তো অপশন দিব আপনাদেরকে যে কোনো একটা খুব ভালোভাবে এক্সামের জন্য শিখবেন এবং দুটাই করবেন দুটাই কেন করতে হবে নাহলে আমরা আপনার ডিফারেন্সগুলো আইডেন্টিফাই করতে পারবো ঠিক আছে আচ্ছা এখন আমি আরেকটা সিনারিও বলি যেখানে আমরা ডেলফি টেকনিকটা ইউজ করব হ্যাঁ বলেন আপনাদেরকে আমি আচ্ছা আপনি কাগজ নিয়ে যান আমার কাছ থেকে হ্যাঁ এগুলো লিখতে থাকেন আচ্ছা এখন আসেন ডেলফি টেকনিকে একটা সিনারিও বলি যেটা আমাদের ডেলফি টেকনিক ইউজ করা লাগবে আচ্ছা এক্সাম্পল আমি বলি প্ল্যানিং রিনিউয়েবল এনার্জি পলিসি নেবে গভর্নমেন্ট ওকে কিসের জন্য নেবে গভর্নমেন্ট ওয়ান্টস টু ডেভেলপ আ রিনিউয়েবল energy policy to increase the solar energy usages by 2030 solar energy যে ইউজ এটাকে 2030 তে গভর্নমেন্ট আরো বাড়াবে হ্যাঁ যে রিনিউয়েবল এনার্জি পলিসি একটা বানাবে সেইটাকে আমরা কি করব ডেলফি টেকনিকের মাধ্যমে বোঝার চেষ্টা করব প্রথমে আমরা কি করব যেহেতু আমরা সোলার এনার্জি বা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করব আমরা কি করব এক্সপার্ট প্যানেল সিলেক্ট করব এখন আপনারা বলতে পারবেন কেউ যে আমরা কাদেরকে রাখবো এই প্যানেলে এই এটার উপরে রাখবো তাদেরকে রাখতে হবে যারা এক্সপার্ট হ্যাঁ পার্টিকুলার ফিল্ডে যারা এক্সপার্ট তাহলে কি আমি শুধু রিনিউয়েবল এনার্জি সায়েন্টিস্টদের নিয়ে করলে হবে না না আনু এনভায়রনমেন্টাল মোহাম্মদ আছে না আনু মোহাম্মদ এর মধ্যে এক্সপার্ট কে আনু মোহাম্মদ আচ্ছা ও একজন স্পেসিফিক পার্সনের নাম বলে দিয়েছে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই দেখো শুধু রিনিউয়েবল এনার্জি সায়েন্টিস্ট থাকলে হবে না এর মধ্যে ইকোনমিস্ট থাকতে হবে যেহেতু পলিসি ফর্মুলেট করবে পলিসি অ্যানালিস্ট থাকতে হবে সংবিধান বিশেষজ্ঞ কেমন এনভায়রনমেন্টাল এর সাথে ম্যাম নোন ফেস হতে হবে না হ্যাঁ নোন ফেস থাকতে হবে সরি Known নোন ফেস face। না হ্যাঁ না নোন ফেসটা আপনার হচ্ছে ডেলফি টেকনিকে প্রয়োজন হবে না এক্সপার্ট ওপিনিয়ন ডেলফি টেকনিকে আপনার নোন আননোন সবাই থাকতে পারে এক্সপার্ট ওপিনিয়নে নোন ফেস থাকতে হবে যাতে মানুষ ওটাকে অ্যাকসেপ্ট করে ঠিক আছে কারণ এটা তো একবারই হবে আর এটা তো রাউন্ড বাই রাউন্ড হচ্ছে তাহলে আপনার এখানে আমি প্যানেলে রাখছি দেখেন আপনার ঠিক আছে নাকি রিনিউয়েবল এনার্জি সায়েন্টিস্ট ইকোনমিস্টস পলিসি মেকার এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্টস অ্যান্ড ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ ঠিক আছে এদেরকে নিয়ে প্যানেল করলাম আমি একটা এরা কি করবে এদেরকে আমি কোশ্চেনিয়ার দিলাম রাউন্ড 1 এ আমি কি কোশ্চেন দিলাম হোয়াট আর দ্য কি ব্যারিয়ার্স টু অ্যাডপ্টিং সোলার এনার্জি ইন দ্য কান্ট্রি কি ব্যারিয়ার্স গুলো আইডেন্টিফাই করতে বললাম এবং বললাম হোয়াট স্ট্র্যাটেজিস শুড ইফেক্টিভলি ইনক্রিজ সোলার এনার্জি প্রোডাকশন আর একটা কোশ্চেন দিলাম what financial incentives should be introduced to promote solar panel installation তাহলে তিনটে
জিনিস জানতে চাইলাম, ব্যারিয়ারগুলো কি কি এটা পলিসিটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, আর জানতে চাইলাম যে কোন স্ট্র্যাটেজিটা সবথেকে ইফেক্টিভ হবে, তারপরে জানতে চাইলাম যে আমরা কি ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ দিলে এই জিনিসটা প্রসেসটা কি হবে, আরো স্মুথ হবে। ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ আমরা কি দিতে পারি। আচ্ছা, ওদের থেকে কিছু কি আসলো, রেসপন্স আসলো। রেসপন্স মাইট ইনক্লুড, আসতে পারে কি কি ব্যারিয়ার হচ্ছে হাই ইনিশিয়াল কস্ট, ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস, সাবসিডিজ ফর সোলার প্যানেলস, ইমপ্রুভ ইনফ্রাস্ট্রাকচার ফর সোলার গ্রিড ইন্টিগ্রেশন। এগুলো ওদের থেকে একটা স্যাম্পল অ্যান্সার আসলো। এখন আমরা এই স্যাম্পল অ্যান্সারগুলো অ্যানালাইসিস করে সেকেন্ড রাউন্ড কোশ্চেন বানাবো। আমি কি বলছি, সেকেন্ড রাউন্ড কোশ্চেনটা কি হবে, ওদের অ্যান্সারের উপর বেস করে হবে। এখন অ্যান্সার তো আসছে অনেকগুলো, এখন অ্যান্সারের উপর বেস করে আমি আবার কোশ্চেন করি। যেমন আমি বলতে পারি ওরা কি ব্যারিয়ার বলেছে, যে দুই একটা কি ব্যারিয়ার বলেছে, এখন আমি ওদেরকে বলতে পারি rank the barriers to solar energy adoption in order to significance. এই ব্যারিয়ারের মধ্যে তোমরা ব্যারিয়ারগুলো র্যাঙ্কিং করো, যে কোনটা বেশি বাধা দিচ্ছে, কোনটা কম, এভাবে র্যাঙ্কিং করো। দেন বলতে পারি which incentive program would be most effective. ওরা দুই তিনটা ইনসেন্টিভ প্রোগ্রামের কথা বলেছে, আমি বলতে পারি কোনটা মোস্ট এফেক্টিভ। তারপরে জিজ্ঞেস করতে পারি evaluate the feasibility of proposed solution. এই যে তোমরা সলিউশনগুলো বলছো, এগুলোর ফিজিবিলিটিটা আমাদেরকে কি করে দাও, মেজার করে দাও। যেমন গভর্নমেন্ট সাবসিডি, ট্যাক্স ব্র্যাকেটস, পাবলিক ক্যাম্পেইন, এই জিনিসগুলোর কি করো, ফিজিবিলিটি অ্যানালাইসিস করো। এগুলো যে বললে ওরা তো প্রথমে অ্যান্সার দিল এগুলো, এখন বলবে যে এই জিনিসগুলোর ফিজিবিলিটি অ্যানালাইসিস করো, যে এগুলো কি ইমপ্লিমেন্টেশন করা সম্ভব কি সম্ভব না। হ্যাঁ, তারপরে এদের জিনিসগুলোকে নিয়ে আমরা কি করব, আবার ওই ইটারেটিভ রাউন্ডসে যাব। মানে ওরা আবার এক কিছু অ্যান্সার দেবে, ওই অ্যান্সারের উপর ভিত্তি করে আমরা আবার কোশ্চেন করবো। এরকম করে আমরা কতক্ষণ করতে থাকবো, যতক্ষণ না সবাই একটা ঐক্যমতে পৌঁছায়, মানে সবাই এসে একটা পয়েন্টে ঐক্যমত হয়। যেমন আমাদের জাতীয় ইস্যুতে আমরা বলতে পারি যে আমাদের ইলেকশন ইস্যুতে সবাই যদি ঐক্যমত হয় যে আমরা কি আমরা তত্ত্বাবধায়ক সরকারই সবসময় আনবো ইলেকশনের আগে, তাহলে ওই ঐক্যমতে না আসা পর্যন্ত কিন্তু ইমপ্লিমেন্টেশনে যেতে পারছি না। কেউ বলছে আসবে না, কেউ বলছে আসবে, সবাই এই কোশ্চেনিয়ার করতে 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 একটা পর্যায়ে এসে তো সবাই একমত হবে যে না, এই প্রসেসটা আমরা এটাতে মোটামুটি সবাই একমত। এই রাউন্ডটা আসা না পর্যন্ত এই রাউন্ডটা কোশ্চেন অ্যান্সার, অ্যান্সারের উপর বেস করে কোশ্চেন, অ্যান্সারের উপর বেস করে কোশ্চেন, এটা চলতে থাকবে। এরপর কি হলো, এরপর যখন আমরা আসলাম তখন এখানে আমি একটা স্যাম্পল ইস্যু দিয়েছি যেখানে প্যানেল এগ্রি করেছে। স্যাম্পল ইস্যুটা কি, গভর্নমেন্ট সাবসিডিজ শুড কভার 50% অফ ইনস্টলেশন কস্ট। সবাই বলছে সাবসিডির কথা, এখন সবাই ঐক্যমত হচ্ছে সাবসিডি কতটুকু, 50%। আর একটা বিষয় ঐক্যমত হয়েছে কি, পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুড ফোকাস অন লং টার্ম সেভিংস। এখন পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কথা সবাই বলছে, পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ফোকাস কি হবে, লং টার্ম সেভিংস, এটা নিয়ে একমত হয়েছে। আর একটা বিষয় একমত হয়েছে কি, সোলার ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ইজ ক্রিটিক্যাল ফর রুরাল এরিয়াস। রুরাল এরিয়াসের ক্ষেত্রে এই ইস্যুটা ক্রিটিক্যাল। হ্যাঁ, তো আমাদের এখানে ফোকাস করতে হবে। এই যে ঐক্যমতে পৌঁছালো তিনটা পয়েন্টে, এটাই কি হবে, এটা ইমপ্লিমেন্ট হবে। The Delphi technique helps government, এখন ফ্যাসিলিটেটররা কি করবে, the facilitator complies these findings to a final report outlining the agreed upon strategies for the renewable energy policy. তাহলে সবাই যেখানে ঐক্যমত হয়েছে তখন সেটার উপর ভিত্তি করে একটা ফাইনাল রিপোর্ট তৈরি হবে এবং সেটা কি হবে, সেটা ইমপ্লিমেন্ট হবে। এখন তাহলে কি বোঝা যাচ্ছে যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়, এখন ক্লিয়ার না? তাহলে সিনারিওগুলো আপনারা নিজেরা তৈরি করতে পারেন বা আমারটা লিখতে পারেন, কিন্তু ওই যেটা আগে বলেছি স্টেপ কিন্তু একটা স্লিপ করে আরেকটাতে যাওয়া যাবে না। কখনোই 5 নম্বরের স্টেপটা 4 নম্বরে আসবে না, 4 নম্বরটা 5-এ যাবে না, স্টেপটা ঠিক মতো করে ফলো করতে হবে। আচ্ছা, এখন এখানে দেখেন আপনারা কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ মেথডসের ডিফারেন্সটা জিজ্ঞেস করে। এটা এক্সামেও আসে এবং এটা ইন্টারভিউ বোর্ডে যখন আপনারা রিপোর্ট সাবমিট করবেন আপনাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি যে রিপোর্টটা করেছেন আপনি কোন মেথডটা ফলো করেছেন। তারপরে সবসময় একটা কমন কোশ্চেন করে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ মেথডসের মধ্যে ডিফারেন্স কি। সবাই এক লাইনে একটা আনসার দেয়, একটা নিউমেরিক্যাল ডাটা ইউজ করে, একটা নিউমেরিক্যাল ডাটা ইউজ করে না। বাট এটা ছাড়াও আরো 2-3 লাইন আমরা বলতে পারি। যেমন কি কোয়ালিটেটিভ মেথডসটা ওয়াই এবং হাউ এই দুইটা কোশ্চেনের অ্যান্সার করে, আর কোয়ান্টিটেটিভ মেথডটা অ্যান্সার করে হাউ মেনি হাউ মাচ। কোয়ান্টিটেটিভ টেকনিক্স অ্যান্সার করতে পারে হাউ মেনি হাউ মাচ, আর কোয়ালিটেটিভ টেকনিক্স দুইটা কোশ্চেনের অ্যান্সার করে ওয়াই অ্যান্ড হাউ। ওয়াই অ্যান্ড হাউ এই দুটো
সবসময় নাম্বার দিয়ে বলতে পারবেন না। কোয়ালিটেটিভ টেকনিক্সটা ফ্লেক্সিবল, হ্যাঁ, আর কোয়ান্টিটেটিভ টেকনিক্সটা হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড। মানে এখানে তো একদম পিওর নাম্বার, এটাকে তো আপনি এদিক ওদিক করতে পারছেন না, কিন্তু যেটা আপনার ওপিনিয়ন সেখানে কিন্তু আপনি ফ্লেক্সিবল, কিন্তু যেটা একদম পিওর নাম্বার ওটা কিন্তু একদম স্ট্যান্ডার্ডাইজ একটা ফর্ম। ওই নাম্বারগুলো আপনি একটা স্ট্যাটিস্টিক্যাল টুলসে ফেলবেন, ওটা একটা অ্যান্সার আসবে। এখানে কিন্তু পেনিট্রেটিং করা বা ম্যানিপুলেট করাটা ডিফিকাল্ট কোয়ান্টিটিভে, কিন্তু কোয়ালিটেটিভে আপনি করতে পারেন। সুতরাং কোয়ালিটেটিভটা ফ্লেক্সিবল। আচ্ছা, এখন আসি ইউজ। কোয়ান্টিটেটিভটা স্ট্যান্ডার্ডাইজ, হ্যাঁ, স্ট্যান্ডার্ডাইজ এবং স্ট্রাকচার। আচ্ছা, এখন আসেন ইউজ। কোয়ালিটেটিভটা আমরা কোথায় ইউজ করি? কোয়ালিটেটিভ ইজ আইডিয়াল ফর এক্সপ্লোরেটরি স্টাডিজ, অনুসন্ধানমূলক স্টাডিজ। এক্সপ্লোরেটরি স্টাডিজে কোয়ালিটেটিভটা ইউজ করা হয়। আর কোয়ান্টিটেটিভটা ইউজ করা হয় সাধারণত হাইপোথিসিস অ্যান্ড মেজারিং ভেরিয়েবল। সায়েন্টিফিক হাইপোথিসিস যে পরীক্ষাগুলো ল্যাবরেটরিতে হয় এগুলোর ক্ষেত্রে আপনার কোয়ান্টিটেটিভটা বেশি সুইটেবল। ওরা নাম্বার নিয়ে কাজ করে, ওরা কতটুকু তাপমাত্রা, কতটুকু ময়েশ্চারাইজার, কয় ফোঁটা দিলে কি হচ্ছে, এইগুলা ল্যাবরেটরি রিলেটেড ইয়েতে বা হাইপোথিসিস টেস্টিংয়ে কোয়ান্টিটেটিভটা ইউজ করা হয়। আর কোয়ালিটেটিভটা হচ্ছে এক্সপ্লোরেটরি স্টাডিজ, যেটা ল্যাবরেটরিতে করা সম্ভব না। যেমন আপনার সমাজ বিজ্ঞানের যে গবেষণাগুলো সেগুলো সবসময় কোয়ালিটেটিভ। আর বৈজ্ঞানিক এবং যেগুলা বৈজ্ঞানিক গবেষণা যেগুলো, এগুলো কোয়ান্টিটেটিভ হবে। কিন্তু সমাজ বিজ্ঞান, যেমন তরুণ সমাজের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে কেন, তরুণ সমাজের মধ্যে মাদকাসক্তি বেড়ে যাচ্ছে কেন, এরকম যদি হয়, হ্যাঁ, কিংবা আমরা ক্লাসে একটা ইয়ে নিতে পারি যে ফারহানের ক্লাসে মন বসে না কেন, এটা একটা কোয়ালিটেটিভ রিসার্চের ব্যাপার হতে পারে, এটা কোয়ান্টিটেটিভ হবে না, ঠিক আছে। তারপর ফারহানকে কিভাবে কি করা যায়, অনুপ্রাণিত করা যায়। হ্যাঁ, ফারহানের মধ্যে যে প্রতিভাটা আছে, ওর প্রতিভা কিন্তু অন্য অনেকের চেয়ে বেশি আছে। এখন ওর প্রতিভাটাকে কিভাবে কি করা যায়, ক্লাস নিচ্ছি, কল ব্যাক করছি, সেই প্রতিভাটাকে কিভাবে বের করে আনা যায়, বা ওর প্রতিভাটা কোথায়, ওর প্রতিভাটা মিউজিকে, ঠিক আছে, সেখানে ওর প্রতিভাটা ক্লাসে, ওর প্রতিভাটা কিভাবে কাজে লাগাতে পারি, আমরা প্রোনাউন্সিয়েশনটা ওর কাছ থেকে ভালো মতো শিখতে পারি। এগুলো কোয়ান্টিটেটিভ মেজারমেন্টের কিছু না, এগুলো কোয়ালিটেটিভ, ঠিক আছে। তাহলে আমরা পুরো আমাদের ইংলিশে প্রোনাউন্সিয়েশনের চার্ট যেটা আছে আমরা পুরোটা ফারহানের কাছ থেকে শিখে নেব, ব্রিটিশ অ্যাকসেন্টে আমরা শিখে নেব। প্রত্যেকটা ক্লাসে ফারহানকে ভেঙাবো এবং ফারহান কিচ্ছু মনে করবে না, এটা। আচ্ছা, এখন আসবে এক্সপার্ট। আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন এবং ডেলফি টেকনিকের মধ্যে ডিফারেন্সটা। ডিফারেন্স এখন আপনারা বলতেই পারবেন যে এক্সপার্ট ওপিনিয়নে কি লাগবে। এক্সপার্ট ওপিনিয়নে যে কনসালটেন্টগুলো আসবে তারা কি হতে হবে, খুব নোন ফেস হতে হবে, তাই না। আর ডেলফি টেকনিকে আমরা এক্সপার্ট যেটা ইয়ে করবো সেটা নোন, হ্যাঁ হ্যাঁ, এক্সপার্ট হলেই হবে। এক্সপার্ট ওপিনিয়নে একবার কোশ্চেনিয়ার দেব, আর ডেলফি টেকনিকে আমরা কি করবো, মাল্টিপল রাউন্ডস অফ কোশ্চেনিয়ার, তাই না। তিনবার দিলাম, এটা 4 বার 5 বার হতে পারে, হ্যাঁ হ্যাঁ, পুনরাবৃত্তিমূলক। এটা হচ্ছে ইডিরেটিভ, কিন্তু দেখেন লেখা আছে স্পেলিংটা টি দিয়ে, কিন্তু উচ্চারণ হবে ডি দিয়ে। ইডিরেটিভ, পুনরাবৃত্তিমূলক বা ফ্রিকোয়েন্ট হবে যতক্ষণ না পর্যন্ত আমরা কনসেনসাস বা ঐক্যমতে না আসবো। আচ্ছা, তারপরে হচ্ছে আর কি কি আসতে পারে, সিচুয়েশনটা হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন কোন সিচুয়েশনে লাগে, কুইক ডিসিশন মেকিং এক্সপার্ট ওপিনিয়ন লাগে। আর ডেলফি টেকনিকটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর কমপ্লেক্স ইস্যুস, ঠিক আছে, মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর কমপ্লেক্স ইস্যুস। আর এক্সপার্ট ওপিনিয়নটা হচ্ছে যেখানে আমাদের কুইক ডিসিশন লাগবে সেখানে আমরা এটা ইউজ করব। তাহলে আমরা মোটামুটি 2টা সিনারিও দেখলাম, প্র্যাকটিক্যাল লাইফ সিনারিও, এবং আমরা ডিফারেন্সগুলো জানলাম। পারা এখন এটা না পড়লেও আপনি কিছু না কিছু লিখতে পারবেন না, পারবেন, কিন্তু তাই বলে পড়বেন না তা না, একবার রিডিং করবেন, কেমন। আচ্ছা, এখন আসেন আমি আপনাদের নেক্সট প্রেজেন্টেশন প্লাস একটা শর্ট কোশ্চেনের উপর বলি। সেটা হচ্ছে যে হোয়াট মেথডস ডু আইটি টুলস অফার টু এনহ্যান্স ফোরকাস্টিং ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে ফোরকাস্টিং, সেখানে আমরা আইটি টুলস আমাদেরকে কিভাবে সাহায্য করে, মানে কোন কোন আইটি টুলস আমরা ইউজ করি। আমি যেমন এখানে 5টা আইটি টুলসের কথা বলবো। কয়টা?
প্রেজেন্টেশন তো প্রত্যেকটা কোর্সে দুইটা, তো একটা তো দেওয়া হয়ে গেছে, আর একটা আমি বলছি, এটা আমি মিডের পরে নেব। ও আচ্ছা আচ্ছা। কিন্তু এটা আপনারা শর্ট কোশ্চেন আপনারা মিডের জন্য শিখবেন যে কোন কোন আইটি টুলস আমরা ইউজ করি ফোরকাস্টিং এর জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। একটা আপনারা সবাই জানেন ইআরপি সিস্টেম, আপনারা দেখেছেন না? আমাদের তো একটা আছে ইআরপি সিস্টেম। ইআরপি সিস্টেমে আসলে কি আছে বলেন তো? ইআরপি সিস্টেমটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড ডাটা, যেখানে আপনার অ্যাকাউন্টিং এর ইনফরমেশন আছে, আপনাদের কি অ্যাটেন্ডেন্স আছে, নোটিশ আছে, তাই না? তারপরে সবার কোর্স কারিকুলাম আছে, তারপরে সবার কি আছে, টিচারদেরও এখানে আছে, সবকিছু আপনাদের। তারপরে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? এটার মধ্যে ঢুকলে আপনাদের নাম্বার দেখতে পাচ্ছেন, পেমেন্ট দেখতে পাচ্ছেন। ইন্টিগ্রেটেড না জিনিসটা? অনেকগুলো জিনিস হচ্ছে ইন্টিগ্রেটেড একটা। ইআরপি অ্যাব্রিভিয়েশনটা কি পারবেন? ERP stands for The full meaning. enterprise Enterprise. তারপরে জানি কি বলবো? resource planning. হ্যাঁ না এন্টারপ্রাইজ তারপর আরেকটা কি আছে? resource রিসোর্স হ্যাঁ, Enterprise resource planning. enterprise resource planning প্ল্যান। সবগুলো এটার মধ্যে আছে। আচ্ছা, ইআরপি সিস্টেম এটা হচ্ছে একটা আইটি টুলস। আর একটা কি? মেশিন লার্নিং প্ল্যাটফর্মস। মেশিন লার্নিং প্ল্যাটফর্মসটা কি? আমাদের তো অনেক রকম এখন আছে যে এআই বা আরো অনেক সফটওয়্যার আছে না, যেটার মাধ্যমে আমরা কি করি, ডেটাগুলোকে প্রসেস করি। তাহলে মেশিন লার্নিং প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটা সফটওয়্যার বা প্ল্যাটফর্ম যেখানে কোনো আপনার এন্টারপ্রাইজ বা ইন্ডিভিজুয়ালকে হেল্প করা হয় যে ওর ইন্ডিভিজুয়াল নিডের ক্ষেত্রে ও কোন ইয়েটা ইউজ করবে, অ্যাপটা ইউজ করবে এবং কিভাবে ইউজ করবে, এইটা এই প্ল্যাটফর্মে ফ্যাসিলিটেট করা হয়। এই প্ল্যাটফর্মের মধ্যে আপনি জানতে পারবেন যে আপনি কি এআই কোনটা ইউজ করবেন, জেনি ইউজ করবেন, নাকি আপনি চ্যাটজিপিটি ইউজ করবেন, বা আপনি মেশিন লার্নিং এর আরো যত টুলস আছে কোনটা আপনার অর্গানাইজেশনের জন্য সুইটেবল, এবং সেইটা থেকে আপনি সেই টুলসটা আপনি কিভাবে ইউজ করবেন, কিভাবে ইউজ করে আপনি ডেটা প্রসেস করে আপনার রেজাল্টটা আনবেন, নিয়ে আসবেন। আচ্ছা, এই যে আমরা প্রনাউন্সিয়েশন করি, কেউ উচ্চারণ করি ডাটা, কেউ বলি ডেটা, কিন্তু আসলে এটা ফার্ম প্রনাউন্স করেন ডেটা হ্যাঁ, ডেটা 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 নাকি ডেটা? না নিজে জানেন না, আপনি যেভাবে করছেন সেভাবেই করেন। ডেটা 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 আসলে ডেটা না, ডেটা না। তো ফার্মেরটা হ্যাঁ খুবই সুন্দর হচ্ছে। আচ্ছা, তারপরে আরেকটা বলছে আইওটি অ্যান্ড আরএফআইডি সিস্টেম। আইওটি কি? আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস, ঠিক আছে? ইন্টারনেট অফ থিংস এর এক্সাম্পল হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ, এগুলো ফ্যাসিলিটেট করছে না আমাদের ইন্টারনেট ইউজ করাটা। ডেটা আমরা সহজে কি করতে পারছি, পেয়ে যাচ্ছি, এবং এটা আমরা আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইউজ করতে পারছি। তাহলে আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস, এক্সাম্পল দিতে পারেন আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, এগুলো। আর আরএফআইডি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনটা কি? আমরা প্রোডাক্টের গায়ে একটা ট্যাগ লাগিয়ে দিতে পারি, সেই ট্যাগটা থেকে আমরা ইনফরমেশন পেতে পারি। কেমন? প্রোডাক্টের গায়ে যদি ট্যাগ লাগানো থাকে ওইটা আমরা ইয়ে করি না, স্ক্যান করে আমরা বারকোড আছে। আবার এরকম অনেক স্টিকার আছে যেগুলো ধরেন আপনার জাহাজে কন্টেনার আছে ওখানে লাগানো আছে, ওইখান থেকে আপনি ডেটা নিতে পারেন যে ওর ভেতরে যে প্রোডাক্টটা আছে ওটা কি পচে যাচ্ছে নাকি ঠিক আছে, নাকি ওই যে কন্টেনারটা যে রুমে আছে বা যে জায়গাটাতে আছে ওটার টেম্পারেচার লেভেল কতটুকু, ময়েশ্চারাইজার কতটুকু, এইটা কিন্তু করা যায়। মানে চিপস লাগানো থাকে বা এরকম স্টিকার লাগানো থাকে যেখান থেকে আমরা ইনফরমেশনটা অটো আনতে পারি। তাই এটাও একটা আইটি টুলস। দেন আরেকটা হচ্ছে ক্লাউড বেসড অ্যানালিস। তো ক্লাউড বেসড কিন্তু আমরা গুগল ক্লাউড ইউজ করে যেটা করছি, তাই তো? সেটা হচ্ছে ক্লাউড থেকে আমরা ইনফরমেশন দিচ্ছি। যেমন মনে করেন অ্যামাজনের একটা ক্লাউড আছে, ওদের বিভিন্ন ডেটার। এখন কোনো একজন রিটেইলার চাচ্ছে যে ও অ্যামাজনের ওই ক্লাউডটা ইউজ করে ওর কাস্টমার বেস বা কাস্টমার সম্পর্কে ও ইনফরমেশন নিবে। তাহলে ও কোনো ক্লাউড ইউজ করে কিভাবে ওইখান থেকে রিট্রিভ করতে পারে ওর যে ইনফরমেশনটা লাগবে সেইটা আমরা করতে পারি ক্লাউড বেসড অ্যানালিটিক্সের মাধ্যমে। এটা আমরা মেশিন লার্নিং এর হেল্প নিতে পারি।
এটাও একটা মেশিন লার্নিং, যে আমরা ক্লাউড থেকে আমাদের প্রয়োজনীয় ডাটাটা কিভাবে নেব। ডাটা তো এখানে অসংখ্য, তাই না? তো এখন আমরা ডেটাগুলো কোথায় রাখি? ক্লাউডে রাখি, বিভিন্ন ক্লাউডে। কারণ কি, আমাদের মোবাইলের স্টোরেজ কম, তাই না? বা আমাদের ল্যাপটপ বা একটা লিমিটেশন আছে। তো এইটাকে আমরা অনেকগুলো ডাটা একসাথে রাখার জন্য এখন ক্লাউড ইউজ করি, এবং এখান থেকে আমরা প্রয়োজনীয় ডাটাটা নিয়ে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কি করতে পারি? ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে ব্লকচেইন টেকনোলজি। ব্লকচেইন টেকনোলজির একটা এক্সাম্পল হচ্ছে বিটকয়েন। ব্লকচেইন টেকনোলজিটা কি? ব্লকচেইন টেকনোলজিটা হচ্ছে সবগুলো ডেটা একটা সেন্ট্রাল ভাবে এটা ইনপুট দেওয়া হয় না, এটা ডিসেন্ট্রালাইজড। ডিসেন্ট্রালাইজড কেমন? এগুলোর অনেকগুলো নড আছে। ব্লকচেইনটা মনে করেন ডেটা একটা এখানে ইনপুট হচ্ছে, এই একটা নড এখানে ইনপুট হওয়ার পর এখানে যাচ্ছে, এখানে ইনপুট হওয়ার পর এখানে যাচ্ছে, এখানে ইনপুট হওয়ার এখানে, এটাকে বলে ব্লকচেইন। এখন এখানে যে ডাটাটি ইনপুট দিচ্ছে, মনে করেন আপনার স্টোর, আপনি স্টোর কিপার, আপনার স্টোরে 5টা কন্টেনার এসছে। আপনি এখন কি করবেন? ইনপুট দিবেন, আপনার এখানে ইনপুট দিবেন, এবং ইনপুট দিলেই কিন্তু এখানে অ্যাপ্রুভ হবে না। এই নটটা কি? এটা অ্যাপ্রুভাল হতে হয়। তাহলে অ্যাপ্রুভাল কিভাবে হবে? যখনই আপনার কাছে 5টা কন্টেইনার এসছে, ওটা নিশ্চয়ই একটা কাগজ আছে, রসিদ আছে, সেটা আপনি কি করবেন? স্ক্যান করে আপলোড করবেন। এইটার উপর দেখে ও কি করবে? অ্যাপ্রুভ দিবে, অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে এখানে শো করবে। এখানে যখন শো করবে তখন এও দেখতে পাবে, এও দেখতে পাবে, এও দেখতে পাবে। ঠিক আছে? ডিসেন্ট্রালাইজড মানে এক এক জায়গা থেকে ইনপুট দিচ্ছে, কিন্তু সব স্টেক হোল্ডাররা দেখতে পাচ্ছে। কারা দেখতে পাচ্ছে? মনে করেন সাপ্লায়াররা দেখতে পাচ্ছে, কাস্টমাররা দেখতে পাচ্ছে, তারপরে যে পারচেজ করছে যারা, বা যারা এই জিনিসটা, যাদের প্রোডাক্ট, তারা দেখতে পাচ্ছে, অনেকে দেখতে পাচ্ছে। কিন্তু ধরেন ইনপুটগুলো বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। তো বিটকয়েন যে ট্রেডটা হয়, সেই ট্রেডটা মূলত ব্লকচেইনের মাধ্যমে হয়। একটা সেন্ট্রালাইজড জায়গায় ইনপুট দেওয়া হয় না, ডিসেন্ট্রালাইজড ভাবে ইনপুট দেওয়া হয়। কিন্তু ইনপুট দেওয়ার হচ্ছে এটা অ্যাপ্রুভাল দিতে হয় বিভিন্ন নডে। অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আপনার কি দেখাতে হয়? প্রুফ দেখাতে হয়। ঠিক আছে? এটা হচ্ছে ব্লকচেইন। এখন আপনাদের প্রেজেন্টেশনের বিষয় হবে এই যে আমি 5টা আইটি টুলের কথা বললাম, আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আচ্ছা, এটা নিয়ে ঘাটাঘাটি করে মেইনলি আপনাদের দেখাতে হবে, যেমন ইআরপি সিস্টেমটা কি, একটা ডেফিনেশন দিলেন, এক্সাম্পল দিলেন, তারপর রিয়েল লাইফ এক্সাম্পল দেখাবেন। একটা 5 মিনিটসের প্রেজেন্টেশন দেবেন, এর চেয়ে বেশি না। একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলবেন যে ইআরপি সিস্টেমটা, যেমন ইআরপি রিয়েল লাইফ এক্সাম্পল আপনি আমাদের ইউনিভার্সিটির ইআরপিটার ব্যাপারে বলতে পারেন। সেটা সম্পর্কে কিছু বললেন যে ইআরপিতে এই জিনিসগুলো আছে, যেভাবে কাজ করে। কিন্তু আপনাদের মূলত এটা লিঙ্ক করতে হবে সাপ্লাই চেইনের সাথে। তো আপনারা একটু ইন্টারনেট ঘাটাঘাটি করে খুঁজবেন, এই জিনিসগুলোর কোনটা ডেফিনেশন কি সেটা লিখবেন, এটা একটু বোঝাবেন। যেমন ব্লকচেইনটা আমি যেভাবে বোঝালাম, আমি একটু এক্সপ্লেন করবেন। যে কোনো একটা নেবেন। একজন যদি নেন আইওটি, আরেকজন নেবেন আরএফআইডি, আরেকজন নেবেন মেশিন লার্নিং প্ল্যাটফর্ম, আরেকজন নেবেন ব্লকচেইন, কেউ নেবেন ক্লাউড, কিন্তু লিংক করবেন সাপ্লাই চেইন। হ্যাঁ, একটা রিয়েল লাইফ এক্সাম্পল আপনারা ডেমনস্ট্রেট করবেন, এবং সেখানে কিছু পিকস রাখবেন, জিনিসটা একটা কালারফুল হয়। ঠিক আছে? হ্যাঁ, আসেন আসেন। হ্যাঁ, আর প্রেজেন্টেশনটা ফারহান প্রথম দেবে, ফারহান একটু ফলো করবেন। প্রথমে আপনাদের যে টুলগুলো প্রথম প্রেজেন্টেশন, ইন্ট্রোডাকশন দিয়ে নিজের নাম বললেন, তারপরে একদম রোবটের মতো করে আমার নাম এটা, আমার আইডি এটা, আমার সাবজেক্ট এটা, এই যে বলতে থাকেন। আপনারা সুন্দর করে আপনাদের নাম বললেন, আইডিটা লেখাই আছে, এটা মেনশন করার কোনো দরকার নেই। নাম বললেন, আপনাদের টপিকস কি। নাম বলার পর বলবেন যে আমার আজকে আমি এটা সম্পর্কে বলবো, আজকে আমি আরএফআইডি নিয়ে বলবো, বা আজকে আমি ব্লকচেইন টেকনোলজি নিয়ে বলবো। দেন সরাসরি চলে যাবে। এই যে রোবটের মতো আমার নাম এটা, আইডি এটা, আমি এটা সাবমিট করছি, হ্যাঁ ম্যাডাম কাজী ফিরোজার কাছে, এগুলো কিছু বলার দরকার নেই। সুন্দর করে আপনার নামটা বলবেন, যেমন দিস ইজ কাজী ফিরোজা জাফর, টুডে I will talk about blockchain or I will talk about cloud-based analytics এরকম। তাহলে প্রথম প্রেজেন্টেশনটা ফারহান দেবে, আমরা তারপর সবাই ফারহানকে কপি করব। ঠিক আছে? ইন্ট্রোডাকশনটা দেবেন সুন্দর করে, বাস। তারপরে আপনারা টপিকসে চলে যাবেন। একদম আইডি এটা অমুককে দিচ্ছি, তমুককে দিচ্ছি, এগুলো দরকার নেই। এবং টপিকসটা আপনারা একটু নেট ঘেঁটে বের করবেন। ফারহান এখান থেকে কোনটা দিবেন প্রেজেন্টেশন? চুজ করবেন। আমি কিন্তু আর অ্যালাউ করবো না আরেকজনের স্লাইড নিয়ে প্রেজেন্টেশন দিতে কাউকে, এবং কেউ একই স্লাইড দুজন ইউজ করবেন না। আপনারা এক একজন এক একটা টপিকস নেবেন, এখানে ইচ্ছা মতো নেবেন, আমি কাউকে ফোর্স করছি না।
কিন্তু এক একজন এক একটা টপিকস নেবেন এবং সেভাবে প্রেজেন্টেশনটা দেবেন। প্রেজেন্টেশনটা হবে মিড টার্মের পরে, জাস্ট মিড টার্মের পরে একটা উইক আমি অফ দেব, তারপরে আমি প্রেজেন্টেশনটা দেবো। এর মধ্যে আপনারা পোর্টালে কিন্তু এগুলো সম্পর্কে অনেক ডেটা আমি দিয়ে দিব, হ্যাঁ, মানে এগুলো সম্পর্কে এই যে 5টা টুলসের কথা বলছি এগুলো নিয়ে আমি কিছু ডেটা পোর্টালে দিয়ে দেব। যারা একদম খুঁজে পাবেন না কিছু, তারা যদি আমার ডেটাটা নিয়ে প্রেজেন্টেশন তৈরি করেন, আমি 5 আউট অফ 10 দিব আপনাদেরকে, মানে 10-এ 5 পাবেন আপনারা, ঠিক আছে? যদি আমারটা নিয়ে প্রেজেন্টেশন দিয়ে একদম রোবটের মতো করে বলে চলে যান, জাস্ট এখানে আসার জন্য 5 অ্যানালাইসিস পাবেন, না করে। হ্যাঁ। আর যদি আপনারা আমারটা নিয়ে একটা আইডিয়া নেন, আইডিয়া নিয়ে নিজেরা লিঙ্ক করেন, নতুন কোনো এক্সাম্পল দেন এবং প্রেজেন্টেশনে যদি আমার ইনফরমেশনগুলো না থাকে তাহলে মার্কস বাড়তে থাকবে, ঠিক আছে? একটা কিছু মার্কস থাকবে, একটা 10-এ 5 তো থাকবে, এখানে এসে বলতে পারলেই হবে, এখানে আসলেই হবে, ঠিক আছে? এই স্টেজে আসলেই হবে, 10-এ 5 দিব। তারপরে মার্কস আমি কিসে দিব? আপনাদের কি বলবো, ওয়ে অফ কমিউনিকেশনের, কিভাবে আপনারা প্রেজেন্ট করছেন, কে কত সুন্দর করে বলছে। আর কিছু মার্কস থাকবে কি গেট আপের উপরে, কে প্রেজেন্টেশনের দিন ফর্মালি আসছেন নাকি জিন্স পরে চলে আসছেন সেটার উপরে। জিন্স পরলে কিন্তু মার্কেট। আচ্ছা, তারপরে আরেকটা থাকবে, বেশি মার্কসটা থাকবে যে আপনাদের যে আপনারা যে নিজেদের ক্যালিবারটা ইউজ করছেন, যে কে কতটা মাথা খাটিয়েছেন, কে কতটা সাপ্লাই চেনের সাথে এটাকে কি করতে পেরেছেন, লিঙ্ক করতে পেরেছেন, রিয়েল লাইফ কারটা বেশি হয়েছে, হ্যাঁ, বা কার প্রেজেন্টেশনের স্লাইডটা সুন্দর হয়েছে, তখন সব 5-এর উপরে যা মার্কস আসবে এই জিনিসগুলো বেস করে আসবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনার কেউ একজন গেট আউট করেন এবং এটাকে একটু